স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। পরীক্ষামূলক যান চলাচল শুরুর 4 মাস পর 19 ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে সব কাজ শেষ না হওয়ায় ব্যবহার করা যাবে না ওঠানামার সব পথ। পুরোদমে চালু হলে রাজস্ব বৃদ্ধি ও যানজট কমার আশা। 20 মিনিটে আমরা এখানে চলে আসছি। আমরা যদি নিচে আসতাম তাহলে আমাদের মিনিমাম ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো। বিভিন্ন পয়েন্টে কিছু কাজ বাদ ছিল, সেগুলো সবকিছু কমপ্লিট হয়েছে। 10,000 গাড়ি অ্যাভারেজে উঠানামা করছে। আমাদের এই টার্গেটটা হয়তো আরো বেশি হবে, যে যদি 9টার এমন যদি চালু হয়ে যায় তো এটা 15 থেকে 18,000-এর মধ্যে চলে যাবে। এ নিয়ে বিস্তারিত থাকবে এখন জনপদে। কীর্তনখোলা তার যে জৌলস, তার যে আভিজাত্য, তার যে সৌন্দর্য ছিল, এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বরিশালের যে কীর্তনখোলার যে ঐতিহ্য বা কিছু আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। নদীটাকে সুরক্ষিত করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করা দরকার। নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করতে, তার স্বাস্থ্যটা কি, কেমন, কখন কি হচ্ছে, এটা প্রতিনিয়ত পরীক্ষা করতে হবে এবং তার ফলাফল যেন থাকে, তার উপর ভিত্তি করে এটার উপরে অ্যাকশন প্ল্যান করতে। দখল দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বরিশালের কীর্তনখোলা নদী। নদীর ঐতিহ্য এবং বরিশালকে বাঁচাতে সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। এ নিয়েও জানাবো বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার সাবেক মন্ত্রী আনিসুল হক, ইনু মেনন সহ 16 জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর অনিক। অনেক জানাবেন, যাদের ট্রাইব্যুনালে তোলা হলো তাদের অভিযোগের তদন্ত কোন পর্যায়ে আছে? শাফিন, যেমনটা জানাচ্ছিলেন যে আজকে সাবেক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী 12 জন তাদেরকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাথে আছেন 2 জন উপদেষ্টা এবং আরও আছেন 2 জন আমলা। একটু জানিয়ে রাখতে চাই, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ জুনায়েদ আহমেদ পলক তাদেরকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মূলত গতকালকে আমাদেরকে প্রসিকিউশন টিম থেকে জানানো হয়, নিশ্চিত করা হয় যে সর্বমোট 16 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতের সামনে উপস্থিত করা হয় এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গণহত্যা জুলাই আগস্টে সংঘটিত, সেই গণহত্যার দায় কিন্তু তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই, ঠিক আজ থেকে 1 মাস আগে, অর্থাৎ 17 নভেম্বর তাদেরকে গ্রেফতার দেখিয়ে প্রথমবারের মতো আদালতে প্রেরণের জন্য তারা নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরপরে আজকের দিন ধার্য করা হয় এবং দুটো বলা হয়, আদেশ দেওয়া হয়। এক হচ্ছে তাদেরকে এই আজকের দিন পর্যন্ত গ্রেফতার দেখাতে বলা হয় এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে যে আনা অভিযোগ, সে অভিযোগের যে তদন্ত, সেই তদন্ত প্রতিবেদনও কিন্তু আজকে জমা দিতে বলা হয়। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি চিফ প্রসিকিউটরের তথ্য মতে, আজকে যে তদন্ত প্রতিবেদন সেটা করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আজকে যে ট্রাইব্যুনালে তোলা হলো, তাদেরকে মূলত নিয়মিত যে হাজিরা, সেই হাজিরাতে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে তাদের যে সে ওয়ারেন্টের পিটিশনটা বোধহয় আরও বাড়িয়ে দেওয়ার সুযোগ আছে এবং পাশাপাশি চিফ প্রসিকিউটর আজকে সময়ও চাইবেন, কারণ তদন্ত প্রতিবেদন খুবই একটা সময় সাপেক্ষ বিষয়। একটু উল্লেখ্য বিষয় যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা, সেখানে বেশিরভাগই ভিডিও ফুটেজ কিংবা জুলাই আগস্টে সংঘটিত যেসব ঘটনাগুলো মোবাইলে ধারণ করা হয়েছে, মুঠোফোনে ধারণ করা হয়েছে, সেই ফুটেজগুলোকে পর্যালোচনা করে এর পাশাপাশি হুকুমদারাত্তা কারা আছেন এবং যারা অভিযুক্ত তারা কি এই মামলায় আসলেই সেখানে দায়ী কিনা, এই সমস্ত কিছু পর্যালোচনা করতে অনেক সময় লাগবেন বলেই চিফ প্রসিকিউটর এর আগের যে ডেট ছিল সেখানে জানিয়েছিলেন। যদিও তিনি 2 মাসের ডেট চেয়েছিলেন, কিন্তু আদালত তা মঞ্জুর করেননি। আজকে দেখার বিষয় যে তারা যখন আবারও সময় চাইবেন তখন ট্রাইব্যুনাল কি বলেন। পাশাপাশি এতটুকু জানাতে চাই যে আজকের যে মামলাটাতে এই 16 জনকে নিয়ে আসা হয়েছে, এই 16 জনের যে প্রধান আসামি তিনি হচ্ছেন ওবায়দুল কাদের চৌধুরী। ওবায়দুল কাদের কিন্তু এখন পলাতক হিসেবে আছেন। তো সেক্ষেত্রে বাকি যেই 16 জনকে গ্রেফতার করা হয়েছে তার ভিতর কামরুল ইসলাম আছেন, তৌফিকে ইলাহি তিনিও আছেন সাবেক উপদেষ্টা, এবং আরও আছেন সালমান এফ রহমান সহ অনেকেই। তো তাদেরকে আজকে পরবর্তী ডেট পর্যন্ত কি ঘোষণা দেয় সেটা ট্রাইব্যুনাল থাকা অবস্থায় জানতে পারবো। এবং আরেকটা ছোট তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে শেখ হাসিনার একটা মামলাও আছে যেখানে তিনি একজন আসামি, তার প্রতিবেদনও সম্ভব হয়নি। সেক্ষেত্রেও আদালত কি রায় দেন সেটাও আমাদের জানার জন্য অপেক্ষা করতে হবে। শাফিন, এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী মশিউর অনিক যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।
বিডিআর হত্যা তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরুর 4 মাস পর চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 19 ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হচ্ছে। ওই দিন থেকেই চলতে হবে টোল দিয়ে। তবে অধিকাংশ র্যাম্পের কাজ এখনও শেষ হয়নি, তাই ব্যবহার করা যাবে না ওঠানামার অধিকাংশ পথ। পুরোদমে চালু হলে নগরের যানজট কমার পাশাপাশি বিপুল রাজস্ব আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের। বিস্তারিত জানাবেন হাজেরা শিউলি। প্রায় 4,300 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত আগস্ট মাস থেকে যান চলাচল শুরু হয়। এতদিন অনানুষ্ঠানিকভাবে যান চলাচল করলেও টোল দিতে হয়নি যাত্রীদের। এবার 19 ডিসেম্বর থেকে টোল আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রথম দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না হওয়া পর্যন্ত সিডিএ নিজেই টোল আদায় করবে। প্রাথমিকভাবে মোট 4টি পয়েন্টে টোল বক্সের মাধ্যমে শুরু হবে এ টোল আদায়। লালখানবাজার থেকে 16 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হলেও আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে এটিকে সংযুক্ত করা হয়েছে। আপাতত ফ্লাইওভারের মুরাদপুর ও 2 নম্বর গেটের র্যাম্প থেকে এক্সপ্রেসওয়েতে উঠতে হবে যাত্রীদের। ফলে আগে যেখানে বিমানবন্দর যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগত, এখন এক্সপ্রেসওয়ে দিয়ে সর্বোচ্চ 30 মিনিটেই পৌঁছাবেন যাত্রীরা। ফেব্রুয়ারিতে চালু হবে জিইসি মোড়ের র্যাম্পও। টাইগার বাসে উঠার র্যাম্পটা আমরা এখন আপাতত করছি না, যেহেতু পরিবেশের একটা বাধা ছিল, এখানে গাছ কাটার বিষয় ছিল। ওইটা আপনারা অপশন রেখেছি, বাট এটা এখন করবো না আপাতত। কিন্তু টাইগার এই জিইসি র্যাম্পটা করতে হবে, কারণ এটা হার্ট অফ দ্য সিটি। 10,000 গাড়ি অ্যাভারেজে উঠানামা করছে। সো আমাদের এই টার্গেটটা হয়তো আরও বেশি হবে, যে যদি 9টা র্যাম যদি চালু হয়ে যায়, তো এটা 15 থেকে 18,000-এর মধ্যে চলে যাবে। ইতিমধ্যে পতেঙ্গা প্রান্তে টোল বক্সে ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়েছে। প্রবেশ পথে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সড়কবাতি বসানোর কাজও শেষ। 20 মিনিটে আমরা এখানে চলে আসছি। আমরা যদি নিচে আসতাম তাহলে আমাদের মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগতো। এই যে সময়টা যে পাচ্ছে, এটা আমরা খুশি আর কি। মেশিনের কাম টাম, সিসি ক্যামেরা ট্যামেরা সব কারেক্ট হয়ে গেছে। বিভিন্ন পয়েন্টে কিছু কাজ বাদ ছিল, সেগুলো সব কিছু কমপ্লিট হয়েছে মোটামুটি আর কি। এখন সব প্রস্তুতির ধারক আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়তে হলে সিএনজি অটোরিকশা 30 টাকা, প্রাইভেট কার 80 টাকা, জিপ ও মাইক্রো 100 টাকা, পিকআপ 150 টাকা, মিনি বাস ও বাস 200 থেকে 280 টাকা, ট্রাক 200 থেকে 300 টাকা গুনতে হবে। তবে কন্টেইনারবাহী ট্রেইলার ও মোটরসাইকেলকে নিরাপত্তা বিবেচনায় চলাচলের অনুমতি দেয়া হয়নি। প্রাথমিকভাবে নগদ টাকায় টোল আদায় করা হলেও শিগগিরই ডিজিটালি এসব টোল বক্সে বিকাশ, নগদ ও ব্যাংক কার্ডের মাধ্যমে টোল দিতে পারবেন যাত্রীরা। তবে শুরু থেকেই র্যাম্প নির্মাণ, র্যাম্পে ফাটল দেখা দেয়া সহ নানা সমালোচনার মুখে পড়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিশেষ করে কয়েকটি ফাটল দেখা দেয়ায় কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। 2019 সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হলেও এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। নগরীর আগ্রাবাদ, নিমতলা, বিশ্ব রোড, জিইসি সহ 9টি পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলমান। যদিও জুনে প্রকল্প বাস্তবায়নের বর্ধিত মেয়াদ শেষের কথা ছিল। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। দূষণের কবলে বরিশালের কীর্তনখোলা নদী দিন দিন পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। নদীর ঐতিহ্য আর বরিশালকে বাঁচিয়ে রাখতে দূষণের হাত থেকে রক্ষার দাবি নগরবাসীর। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত উদ্যোগ জরুরি। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদী সময়ের বিবর্তনে বাংলার ভ্যানিস খ্যাত কীর্তনখোলার সেই সৌন্দর্য যেন ধুয়ে মুছে গেছে। কীর্তনের উৎসব হারিয়ে এখন নিত্য দূষণের কবলে এই তটিনী। নদীর পানিতে ভাসছে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট সহ পলিথিন বর্জ্য। এছাড়া নগরীর বিভিন্ন কলকারখানার বিষাক্ত বর্জ্য আর
লঞ্চের ময়লা আবর্জনা ফেলে কীর্তনখোলার পানিকে করা হচ্ছে বিষাক্ত। যে যেভাবে পারছে ময়লা আবর্জনা নদীতে ফেলছেন। নদীর ঐতিহ্য ও বরিশালকে বাঁচিয়ে রাখতে দূষণের হাত থেকে রক্ষার দাবি নগরবাসীর। দূষণ এবং দখলের ফলে কীর্তনখোলা তার যে জৌলস, তার যে আভিজাত্য, তার যে সৌন্দর্য ছিল, এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বরিশালের যে কীর্তনখোলার যে ঐতিহ্য বা কিছু আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে এখানে শখ করে গোসল করতে আসতাম, আর আজ প্রয়োজন মিটাতে পারছি না। নদীটাকে সুরক্ষিত করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করা দরকার। কীর্তনখোলা নদীকে ঘিরে গোড়াপত্তন হয়েছিল বরিশাল শহরের। এর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকাও। তবে ধীরে ধীরে জৌলস হারাচ্ছে এই নদী। উন্মুক্ত জায়গায় ফেলা ময়লা আবর্জনা নদী ও খাল হয়ে পতিত হচ্ছে এসব নদীতে, যার ফলে ধীরে ধীরে দূষণের শিকার হচ্ছে এই কীর্তনখোলা নদী। দ্রুত সময়ের মধ্যে দূষণ রোধ করা না গেলে এই নদী অস্তিত্ব হারিয়ে যাবে বলে মনে করছেন পরিবেশবিদরা। নদীরক্ষা কমিটির নেতারা বলছেন, প্রতিনিয়ত পানির মান পরীক্ষার পাশাপাশি নদীর হেলথ কার্ড থাকা দরকার। তার উপর ভিত্তি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া কলকারখানাগুলোর ইটিভি সিস্টেম চালু রয়েছে কিনা তা মনিটরিং ও দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি তাদের। প্রত্যেকটা নদীর একটি হেলথ কার্ড থাকা দরকার। যেহেতু নদী তার নদীকে জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করেছে, তার স্বাস্থ্যটা কি, কেমন, কখন কি হচ্ছে, এটা প্রতিনিয়ত পরীক্ষা করতে হবে এবং তার ফলাফল যেন থাকে, তার উপর ভিত্তি করে এটার উপরে অ্যাকশন প্ল্যান করতে হবে। নদীর পাড়ে বিশেষ করে রেস্টুরেন্টগুলি, বাজারগুলি, এই সব জায়গাগুলিতে সচেতনতাও সৃষ্টি করতে হবে এবং কঠোর নজরদারিও দিতে হবে। মানবসৃষ্ট বর্জ্যে কীর্তনখোলা হারিয়ে ফেলছে ঐতিহ্য। পরিবেশ হচ্ছে মারাত্মক হুমকির সম্মুখীন। একই সাথে কমছে নদীর নাব্যতা, হারাতে বসেছে গতি প্রবাহ। এমন অবস্থায় সচেতনতা বাড়ানো সহ সমন্বিত উদ্যোগে কীর্তনখোলা নদীকে বাঁচানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পলিথিন জাতীয় ওয়েস্ট যখন নদীর চ্যানেলে প্রবেশ করে, তখন নদীর তলদেশে যখন এখানে এই পলিথিন জাতীয় জিনিসগুলোর একটা আস্তর পড়ে, তখন যে টোটাল রিভারাইন সিস্টেমটা, সেডিমেন্ট ক্যারি করার যে বিষয়টা এবং ইনফিল্ট্রেশন, এই টোটাল সিস্টেমটা ব্যাহত হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কীর্তনখোলাকে ঝুঁকির মুখে না ফেলতে চাই, তাহলে প্রথমেই যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, পলিথিন জাতীয় কোনো ওয়েস্ট যাতে এই সিস্টেমের মধ্যে না আসে। খাল, নদী সব দূষণ। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, কীর্তনখোলার আশপাশ ও মহানগরীতে যেসব তরল বর্জ্য সৃষ্টকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর ইটিপি সিস্টেম চালু রয়েছে, যা সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। তবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। আর জেলা প্রশাসক বলছেন, নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কঠিন বর্জ্য বিধিমালা, যেটা কিনা গৃহস্থলী বর্জ্য, সেই গৃহস্থলী বর্জ্য যথাযথ মেইনটেন করে একটা আসলে প্ল্যান্ট তৈরি করা দরকার। নদীতে, খালে বা যেখানে প্লাস্টিক ফেলতেছে, আসলে যারা ফেলতেছে, এটা সংরক্ষণের অভাব আমি মনে করি এবং আমাদের জনসচেতনার অভাব। কীর্তনখোলা নদীটাকে আমরা দখলমুক্ত এবং দূষণমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, তারা দূষণে কারা কারা দিয়ে তারা একটা তালিকা হচ্ছে, আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো। কীর্তনখোলা নদীর প্রাণস্পন্দন ধরে রাখতে দ্রুত সময়ের মধ্যে দখল ও দূষণ রোধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। প্রতিবেদনে দেখছিলাম কীর্তনখোলা নদীর করুণ অবস্থা। এ নিয়ে আরও জানতে চাই, কীর্তনখোলা নদীর পাড়ে এই মুহূর্তে আছেন সহকর্মী অমিত হাসান, তার সঙ্গে যুক্ত হব। অমিত, আপনার প্রতিবেদন দেখছিলাম, জানাবেন কীর্তনখোলা বাঁচানোর জন্য বিশেষজ্ঞরা কী ধরনের পরামর্শ দিচ্ছেন, আর এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ দেখছেন কিনা? শাফিন, বরিশালের এই কীর্তনখোলা নদী বরিশালের ঐতিহ্যের সাথে জড়িত। সেটি কিন্তু দিন দিন দখল দূষণে প্রায় অস্তিত্ব সংকটে, এবং আমি এই মুহূর্তে কীর্তনখোলার পাড়েই একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেটি আসলে একটি নৌঘাট হিসেবে পরিচিত, যেখান থেকে বিভিন্ন জায়গার মালামাল এখানে ওঠানামা করে। কিন্তু সেই জায়গাটিও ধীরে ধীরে কিন্তু দখল দূষণে একদম অস্তিত্ব সংকটে পড়ছে, এবং নদীর নাব্যতা কমার সাথে সাথে কিন্তু নদীর যে গতি প্রবাহ সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে এভাবে যদি দিন দিন চলতে থাকে, তাহলে একসময় কীর্তনখোলা নদী আর হারিয়ে যাবে এবং বরিশালের যে ঐতিহ্য সেটিও কিন্তু থাকবে না। তারা বলছেন যে নদীর তীরে যে তরল বর্জ্যকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো যদি
প্রতিনিয়ত ইটিপি সিস্টেম চালু করা রাখা হয় এবং এদের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই নদী দূষণ কিন্তু রোধ করা সম্ভব। একই সাথে নদীর পাশে যে বাজারগুলো রয়েছে কিংবা বিভিন্ন ধরনের হাট বাজার গড়ে উঠেছে সেই হাট বাজারের ময়লাগুলোও কিন্তু নদীতে ফেলা হচ্ছে, বিশেষ করে খালে ফেলা হলে সেই খাল থেকে সেগুলো নদীতে চলে গিয়ে নদী দূষণ হচ্ছে এবং এই যে ময়লাগুলো ফেলা হচ্ছে এগুলো কিন্তু নদীর তলদেশে গিয়ে জমা হচ্ছে, যার কারণে নদীর গভীরতা কমে যাচ্ছে এবং নৌ চলাচলেও কিছুটা ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে যদি বলি, বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এগুলো যদি সচেতনভাবে নাগরিকদের সচেতনতা এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সচেতনতা না বাড়ানো হয় তাহলে কিন্তু এই নদী একসময় হারিয়ে যাবে। এবং বরিশালের যারা পরিবেশবিদ রয়েছে তারা বলছেন যে বরিশালের কীর্তনখোলা নদীকে ঘিরে কয়েকটি কারখানা রয়েছে, কলকারখানা রয়েছে, সেগুলো আসলে প্রতিনিয়ত নজরদারিতে রাখা উচিত। তাদের ইটিপি সিস্টেম চালু হচ্ছে কিনা কিংবা তাদের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো নদীতে ফেলা হচ্ছে কিনা সেটি যদি পরিবেশ অধিদপ্তর নজরদারিতে রাখে তাহলে এই নদী দূষণ রোধ করা সম্ভব। এবং বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যদি এই যে নদী দূষণ হচ্ছে, প্রতিনিয়ত যে হাট বাজারগুলো গড়ে উঠছে সেগুলোতে আসলে তদারকি করে যাতে কেউ নদীতে ময়লা আবর্জনা না ফেলে, সেরকম তদারকি যদি করে হয় তাহলে কিন্তু এই দখল দূষণ রোধ করা সম্ভব। একই সাথে বরিশাল থেকে ঢাকা রুটে যে লঞ্চগুলো চলাচল করে সেগুলো লঞ্চ বরিশালের ঘাটে যখন নোঙর করা হয় তখন দেখা যাচ্ছে যে সেই লঞ্চ থেকেই কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের বোতল, পলিথিন এগুলো কিন্তু নদীতে ফেলা হচ্ছে। সেগুলো যদি একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয় তাহলে কিন্তু এই নদী দূষণটা কিছুটা কমে আসবে বলে তারা মনে করছেন। একই সাথে নদীর যে বর্জ্যগুলো রয়েছে সেগুলোও নদীতে, লঞ্চের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলোও নদীতে ফেলা হচ্ছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত দূষণের শিকার হচ্ছে এই কীর্তনখোলা নদী। এবং এই নদী দূষণের ফলে নদী কেন্দ্রিক যে খালগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এবং পরিধি কমে যাচ্ছে, সেগুলো থেকে লঞ্চ চলাচল কিংবা ট্রলার চলাচল কিন্তু দুষ্কর হয়ে যাচ্ছে। এবং এই নদীতে প্রতি বছরই কিন্তু একটি ড্রেজিং করা হয়, ড্রেজিং বিআইডব্লিউটি থেকে করা হয়। তারা বলছেন যে নদী যতটাই গভীর করা হয় কিন্তু এই ময়লা আবর্জনা পড়ে সেই নদী কিন্তু আবার ভরাট হয়ে যাচ্ছে, যার কারণে নাব্যতা সংকট কিংবা নদীর গতিপ্রবাহ কিছুটা ব্যাহত হচ্ছে। তো বরিশাল কীর্তনখোলা নদীর তীর থেকে এই ছিল আমার কাছে নদী দূষণের সর্বশেষ। শাফিন। সহকর্মী অমিত হাসান বরিশাল থেকে জানাচ্ছিলেন কীর্তনখোলা নদী দূষণের খবর। বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি যাব সেখানে। এবারে প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলায় অসামান্য অবদান রাখার জন্য পদক গ্রহণ করবেন সিনিয়র ক্যাডেট মাসুদ হাসান জাকির। এবারে নদীর বিভাগের পেশাগত বিষয়ে সর্বোচ্চ মান অর্জনের হিসেবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক পদক গ্রহণ করবেন সিনিয়র ক্যাডেট মোহাম্মদ মনিরুদ্দিন। এবারে ইঞ্জিনিয়ারিং বিভাগে পেশাগত বিষয়ে সর্বোচ্চ মান অর্জনের হিসেবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক পদক গ্রহণ করবেন সিনিয়র ক্যাডেট তৌহিদ মাহমুদ রবি।
যেটি হচ্ছে যে আজকে মূলত দেশের যে আন্তর্জাতিক নৌ শিক্ষার প্রতিষ্ঠান আছে সিলেট মেরিন একাডেমির তৃতীয় ব্যাচের আসলে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে এখানে সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন এবং সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফও সাথে আছেন। এর আগে এখানে বিশেষ করে মেরিন একাডেমির যে কমান্ডার যিনি আছেন এবং যারা অতিথি আছেন তারা বলছিলেন যে বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশের যে মেরিন একাডেমি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং মেরিন সেক্টরে দক্ষ জনবল করে তোলা, এই সময় যে সমুদ্র যোদ্ধাদের দক্ষতাকে আরও শক্তিশালী করে তোলা এবং বেগবান করতে তারা অব্যাহত কঠোর পরিশ্রম চলে যাচ্ছেন যে সকল একাডেমিগুলো আছে সে সকল একাডেমিতে নৌ ক্যাডেটরা এবং প্রচলিত প্রশিক্ষণকে আরও বিশ্বমানের উন্নতি করার জন্য মন্ত্রণালয় সহ বর্তমান যে সরকার তারা আন্তরিকভাবে কাজ করছে বলে কিন্তু এখানকার যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন তারা বলেছেন। সেই সাথে আরেকটি ব্যাপার এখানে উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক অঙ্গনে মেরিন একাডেমি সমূহের যে গ্রহণযোগ্যতা এবং কর্মসংস্থানের একটি বিরাট সুযোগ আছে। তো সিলেটের যে একাডেমিতে নটিক্যাল এবং ইঞ্জিনিয়ার ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠান এখনও চলছে। এখন আটটি পদক আসলে এখানে দেয়া হচ্ছে, যারা অর্থাৎ 2 বছরের কোর্সে যারা বেশি সাফল্য অর্জন করেছেন তাদেরকে মূলত পুরস্কৃত করা হচ্ছে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন তিনি আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হয়েছিল, সেখানে আমরা যুক্ত হয়েছিলাম সরাসরি সহকর্মী গুলজার আহমেদের মাধ্যমে। সিএনজি চালকদের সঙ্গে দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে রাজশাহী পরিবহন মালিক শ্রমিক সমিতি, যাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে নগরী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন সিএনজি চালকদের সঙ্গে পরিবহন মালিকদের বিরোধ কোথায় বাঁধলো, মালিক না শ্রমিকদের বিরোধ সেটাও জানাবেন স্পষ্ট করে। আর সমস্যা সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ দেখা গেছে কিনা? শাফিন, মূলত সোমবারে এই ঘটনার উৎপত্তি হয়। এটি রাজশাহীর তানোর উপজেলায়। সেখানে বাস মালিক শ্রমিকের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বাসের ড্রাইভার এবং হেল্পারদেরকে সিএনজি চালকরা তাকে মারধর করে এবং এই অভিযোগের প্রেক্ষিতে তারপরের দিনেই কিন্তু সেখানেই আসলে রাজশাহী যে শিরোইল বাস স্ট্যান্ড ছিল সেখানে বাস রাস্তায় রেখে অবরোধ শুরু করে। তবে পরে প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যরা এসে সেটি কিন্তু আসলে পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে। এরপরে আসলে যেটি আমরা লক্ষ্য করেছি যে গতকালকে কিন্তু কিছুক্ষণ আসলে বাস চলাচল বন্ধ রাখে মালিক শ্রমিক। তবে এক্ষেত্রে সেনাবাহিনীর অনুরোধে তারা সেটি অবরোধ তুলে নেয়। পরবর্তীতে পুলিশ সুপারের সাথে তাদের বাস মালিক শ্রমিকদের কথা হয়, তবে সেই ক্ষেত্রে খুব একটা বেশি সুরাহা না পেলেও গতকালকে কিন্তু বাস চলাচল শুরু করেছিল। তবে আজকে সকালে নগরীর রেলগেট এলাকায় সিএনজি চালকদের বেশ কয়েকজনকে কিন্তু মারধর করেছে বাস মালিক শ্রমিকের লোকেরা এবং এতে প্রায় 12 জন আহত হয়েছে, যার মধ্যে 9 জন হাসপাতালে ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। তো এই পরিস্থিতিতে বাস মালিক সমিতি তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে বাস চলাচল করবে না এবং বাস বন্ধ রাখবে। এবং এখন আমরা রাজশাহী নগরীর শিরোইল ঢাকা বাস স্ট্যান্ডে আছি, সেখানে যেটি দেখছি প্রত্যেকটি কাউন্টার বন্ধ রাখা হয়েছে এবং যাত্রী যারা এসেছেন তারা কিন্তু এখন ফিরে যাচ্ছেন অনেকে এবং অনেকে অপেক্ষা করছেন পরবর্তী সিদ্ধান্তের জন্য। বাস মালিক সমিতির পক্ষ থেকে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা আমরা যতটুকু জানতে পেরেছি প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। পুলিশ সুপার এবং জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন তারা মিলে বসে একটি সিদ্ধান্ত নেওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আসলে তারপরে বাস চলাচল করবে কিনা বা কিভাবে চলাচল করবে সেই বিষয়ে বাস মালিক পরিবহন শ্রমিক সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে দীর্ঘদিন থেকে মহাসড়কে আসলে এই যে সিএনজি বিআরটিসি অনুমোদনহীন সিএনজি তারা চলাচল করে এবং এর ফলে তারা নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়, বাস চলাচলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই অভিযোগটি তারা আসলে বিআরটিসি এবং স্থানীয় প্রশাসনকে করে আসছিল, কিন্তু এটির সমাধান না হয় মূলত এই দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনা ঘটে এবং এরই প্রেক্ষাপটে আজকে কিন্তু আবারও আসলে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ হলো। এর ফলে আসলে দুর্ভোগে পড়ছে মূলত সাধারণ মানুষ। তো শাফিন, এই ছিল রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ খবর।
রাকিব, আপনি খোঁজ রাখবেন, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আবার দর্শকদের জানাবো। ভাঙা যশোর বেনাপোল সড়ক 4 লেনে উন্নীত না হওয়ায় পদ্মা সেতুর পুরোপুরি সুফল পাচ্ছে না অন্তত 10 জেলার মানুষ। সড়কের অবস্থা নাজুক হওয়ায় ভারী যানবাহন চলাচলে তৈরি হয়েছে ভোগান্তি, যানজটে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তবে সড়কটি দ্রুত সময়ে 6 লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। নড়াইল থেকে মোহাম্মদ ইমরান হোসেনের প্রতিবেদন। পদ্মা ও মধুমতি সেতু উদ্বোধনের পর যাতায়াত সহজ হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। তবে সরু সড়কে বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে ভাঙা যেতে ভোগান্তি রয়ে গেছে এই অঞ্চলের মানুষের। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত এক্সপ্রেস সড়ক নির্মাণ করা হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত 129 কিলোমিটার সড়ক এখনও সরু ও ঝুঁকিপূর্ণ। তবে সবথেকে খারাপ অবস্থা নড়াইলের মধুমতি সেতু থেকে যশোর পর্যন্ত 56 কিলোমিটার সড়কের। চলাচলকারীরা বলছেন সরু সড়ক ও ভাঙাচোরা অবস্থায় বিপরীতমুখী দুটি বাস পাশাপাশি যাতায়াত করতে পারছে না। ফলে এই সড়কের যানবাহন রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ ও খুলনা হয়ে 86 কিলোমিটার পথ বেশি ঘুরে বেনাপোল স্থলবন্দরে যাচ্ছে, যাতে 2 থেকে 3 ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা। একই সঙ্গে সেতু চালু হওয়ায় এই সড়কে বেড়েছে গাড়ির চাপ, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে পদ্মা ও মধুমতি সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত 10টি জেলার লাখো মানুষ। যদি রাস্তাটা প্রশস্ত হয় গাড়ি ঘোড়া সহজে যেতে পারবে, ফলে আমাদের এই সময়টা বাঁচবে। আমরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্তভাবে আছি, যেমন টায়ার ড্যামেজ, তেল খরচ বেশি, গাড়ি চলাচল এত চাপ যে এই রাস্তা ধারণ ক্ষমতার বাইরে। দ্রুত আমাদের এই রোডটা 6 লেনে উন্নত করা দরকার। নামে হাইওয়ে হলেও আমাদের এই 6 লেন না হওয়ার কারণের জন্য শুধু দুর্ঘটনায় কবলিত হয় তা না, বারবার ব্রেক করতে হয়। বারবার ব্রেক করলে সেখানে ফুয়েল কনজাম্পশনটা বেশি হয়, ব্রেকের ক্ষতি হয়। নড়াইল থেকে কালিয়া পর্যন্ত অন্তত 4 লেন না হলেও 2 লেন রাস্তা করতে হবে। এটা না করতে হলে আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্ট করাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে যাত্রীদের ভোগান্তি কমাতে ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত 129 কিলোমিটার সড়ক 6 লেনে উন্নীত করা হবে। দ্রুতই শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। প্রকল্পটি মূলত ভাঙা থেকে শুরু হয়ে বেনাপোল পর্যন্ত চলে গেছে। এটা 6 লেন প্রকল্প সরকারের। আমাদের প্রথম পর্যায়ে এটা ল্যান্ড অ্যাকুইজিশনের প্রকল্প পাস হয়েছে এবং কাজটি চলমান রয়েছে। প্রকল্পটি জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি মূলত আমাদের একটি ন্যাশনাল হাইওয়ের উপর প্রকল্পটি অবস্থিত। তো আশা করি এটা যথারীতি সম্পন্ন হবে। সেতু দুটি চালু হওয়ার আগে এই সড়ক দিয়ে প্রতিদিন 500 থেকে 700 যানবাহন চলাচল করলেও বর্তমানে চলাচল করছে 8 থেকে 10 হাজার। এখন নড়াইল। সারা দেশে জেঁকে বসেছে শীত, সেই সাথে বাড়ছে শীতজনিত রোগ। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইমতিয়াজ আহমেদ এবং সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত রহমান। শুরুতেই যাব ময়মনসিংহে। ইমতিয়াজ, জানাবেন ময়মনসিংহ মেডিকেলে রোগীদের চাপ কেমন দেখছেন? সেবা পেতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? শাফিন, যতই দিন যাচ্ছে ততই কিন্তু শীতের তীব্রতা ময়মনসিংহে বাড়ছে এবং তার কারণে কিন্তু শীতজনিত যে রোগগুলো, সর্দি জ্বর ঠান্ডা এবং পাশাপাশি নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে, ডায়রিয়ার প্রকোপও কিন্তু বাড়ছে। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রয়েছি শিশু বিভাগে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক শয্যা সংকট তো রয়েছে, পাশাপাশি কিন্তু তীব্র রোগীর চাপ আমরা দেখতে পাচ্ছি। এবং এবার ডাক্তাররা যেটা আশঙ্কা করছেন এবং যেটা তারা বলছেন যে নিউমোনিয়ার যে ধরন সেটি কিন্তু বদলেছে। প্রথমত শিশুদের প্রথমে স্বাভাবিক ঠান্ডা কাশি থাকে, তখন কিন্তু তাদেরকে ঠান্ডা কাশির যে ওষুধ সেগুলো তারা পরিবারে খাওয়ানো হয়। ঠিক 3-4 দিন পরে সেগুলো কিন্তু তীব্র আকার ধারণ করে এবং সেই মুহূর্তে মুমূর্ষু অবস্থায় শিশুদেরকে যখন হাসপাতালে আনা হয় তখন তাদেরকে চিকিৎসা করাটা কিন্তু খুব বেগ পেতে হয় ডাক্তারদেরকে। এবং তারা যেটা বলছেন যে মূলত এই সময়তে শিশুদেরকে বিশেষভাবে যত্ন নিতে হবে। বাইরে যেমন রোগীর চাপ রয়েছে, ঠিক তেমনি দেখছি যে শয্যা সংকটের কারণে কিন্তু মেঝেতে বিছানা পেতে কিন্তু রোগীর সেবা সুস্থতার জন্য কিন্তু অপেক্ষা করছেন কখন তার শিশুটি, এই পরিবারের শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরবে, সেই অপেক্ষায় কিন্তু প্রহর গুনছেন স্বজনরা। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর রোগীর চাপ এবং বিভিন্ন ময়মনসিংহের জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোর
কিশোরগঞ্জ সহ বিভাগের প্রত্যেকটি জেলা থেকে প্রতিদিনই কিন্তু এই ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু রোগী আসছে। এবং যেটা বলছিলাম যে এই সমস্ত রোগের চিকিৎসার জন্য আমরা যেটা চিকিৎসকরা যেটা বলছিলেন যে বিশেষ করে সেফটিএক্সন ইনজেকশন, ডায়রিয়ার জন্য সিপ্রোফ্লক্সাসিন সহ অন্যান্য যে ওষুধগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং যেটা পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা এই সময়টাতে বিশেষ করে 1 বছরের কম বয়সী যাদের বয়স শিশুদের, তাদেরকে আসলে যত দ্রুত সম্ভব গরম কাপড়ে হাত পা এবং মাথা ঢেকে রাখার জন্য, এবং কোনোভাবে যেন ঠান্ডা লাগানো না হয়, এবং ঠান্ডা লাগানোর সাথে সাথে যেন অভিজ্ঞ চিকিৎসক পাশাপাশি যেন হাসপাতালে যোগাযোগ করেন। সব মিলিয়ে বলা যায় যে শাফির প্রতিনিয়তই কিন্তু ঠান্ডাজনিত রোগে শিশুদের চাপ কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে, এবং 72 শয্যার বিপরীতে প্রায় 5 থেকে 6 গুণ রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি থাকে। এখন পর্যন্ত কোনো ওষুধপত্র সংকট কিন্তু নেই, তারপরেও কিন্তু চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে ডাক্তার এবং নার্সদের। সব মিলিয়ে এই ছিল শাফির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগের সর্বশেষ খবর আমার কাছে। সিরাজগঞ্জের পরিস্থিতি জানবো। রিফাত জানাবেন, সিরাজগঞ্জের ঠান্ডাজনিত রোগের সবশেষ কি অবস্থা? সাফিন, উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জেও কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। পাশাপাশি উত্তরের যে হিমেল হাওয়া, সেই সাথে ঘন কুয়াশা কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যা গড়লে কিন্তু শীতের তীব্রতাটা বেড়ে যায়। পাশাপাশি যে হিমেল হাওয়া থাকে সেটাতে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে। আমি সিরাজগঞ্জের এই শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে আসলে শীতের শুরুতে কিন্তু রোগীর চাপ অনেক ছিল, বিশেষ করে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বিভিন্ন বয়সের যারা রোগী রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করেছেন। তবে শীত বাড়লেও সেই রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে। আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে শুরুর দিকে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিরাজগঞ্জ যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগী কিন্তু চিকিৎসার জন্য এসেছে। বিশেষ করে শিশু রোগীর সংখ্যা কিন্তু বেশি ছিল। তবে তারা যেটি বলছে যে শীতের তীব্রতা বাড়লেও সেই সংখ্যা কিন্তু আজ কমে এসেছে। আজ আমরা গতকাল যেটি দেখেছি যে এই সিরাজগঞ্জের এই মনসুর আলী মেডিকেল হাসপাতালে কিন্তু প্রায় 25 থেকে 30টি শিশু কিন্তু এই ঠান্ডা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এছাড়াও কিন্তু ঠান্ডার রোগীর প্রকোপ কমলেও কিন্তু যারা ডায়রিয়া আক্রান্ত হয়েছে শিশুরা, সেই সংখ্যা কিন্তু বেশি রয়েছে। আমাকে চিকিৎসকরা যেটি বলেছেন যে ঠান্ডার রোগীর সংখ্যা কমলেও ডায়রিয়া রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেকটাই বেড়েছে। গতকাল থেকে কিন্তু প্রায় 20 থেকে 25টি শিশু এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। এছাড়া বিভাগেও কিন্তু এই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তবে চিকিৎসকরা যেটি আসলে বলছেন যে এই যে শীতের তীব্রতা বাড়ছে, এই শীতের তীব্রতায় তারা পরামর্শ দিচ্ছেন যে যারা শিশু রয়েছেন যেগুলো, তাদেরকে যাতে ঠান্ডা না লাগে সেই কারণে ঘরের বাইরে, প্রয়োজনের বাইরে আসলে ঘরের বাইরে বের করা থেকে বিরত রাখতে বলেছেন। পাশাপাশি বাড়তি যাতে যত্ন নেওয়া হয় সেদিকেও কিন্তু পরামর্শ চিকিৎসকরা দিয়েছেন, এবং চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেও কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। তো শাফিন, সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঠান্ডাজনিত রোগের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে রিফাত রহমান, এর আগে ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন। দেশের অন্যান্য অঞ্চলের মতো উপকূলীয় অঞ্চলেও তীব্র শীত, এমন অবস্থায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। এ বিষয়ে আরও জানাতে পটুয়াখালীর কলাপাড়া লঞ্চঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে শীত বাড়ার সাথে সাথে শহরবাসীর ভোগান্তি কতটা বেড়েছে, গরম কাপড়ের বেচাকেনা কেমন দেখছেন? শাফিন, আপনাকে জানিয়ে রাখি যে পৌষের শুরুতে কিন্তু উপকূলীয় অঞ্চলে শীত জেঁকে বসেছে। সে কারণেই কিন্তু গরম কাপড়ের চাহিদা বেড়েছে। আর এই কলাপাড়া পৌর শহরের যে গ্রাউন্ড পট্টি এবং ফুটপাতে প্রায় শতাধিক কাপড় বিক্রেতা তারা বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছে। এখানে শতাধিক বিক্রেতা প্রতিদিন, আজকে একদিনে সাপ্তাহিক এই হাটের দিনে তারা অর্ধ কোটি টাকা বাণিজ্য করার প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাকে। এছাড়া যে এখানে যে খেটে খাওয়া মানুষ রয়েছে উপকূলীয় অঞ্চলের, যেমন দিনমজুর এবং ভ্যান চালক, অটো চালক সহ বিভিন্ন পেশার যে শ্রমজীবী মানুষগুলো রয়েছে, তাদের কিন্তু শীত জেঁকে বসায় তাদের কষ্টে দিন যাচ্ছে। তাদের শীত বস্ত্রের চাহিদাও বেড়েছে। সে কারণে কিন্তু পৌর শহরে গ্রাউন্ডপট্টিতে শীত বস্ত্র বেচা বিক্রি ধুম পড়ে গেছে। এখানকার যে শীত নিবারণের
প্রত্যাশায় এখানকার যে শ্রমিক যারা রয়েছে, ঘাট শ্রমিক, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এবছর কিন্তু শীতের তীব্রতা একটু বেশি দেখা যাচ্ছে। তারা শ্রম বিক্রি করে যে অর্থ আয় করছে তাতে শীত কাপড়ের যে দাম, সে দামের সঙ্গে তাদের অর্থে আয়ের সামঞ্জস্য হচ্ছে না। একই সঙ্গে তাদের দিন অতিপাত করতে হচ্ছে অতি কষ্টে। তার উপর যে শীতের যে তীব্রতা, সেই তীব্রতা শীত নিবারণের জন্য তাদের বাড়তি খরচের কথাও তারা আমাদেরকে ব্যক্ত করেছেন। এছাড়া যে অন্যান্য এলাকার যে সকল গ্রাম অঞ্চলের যে সকল শ্রমিকরা রয়েছে তাদের সঙ্গে খোঁজ নিয়ে আমরা জেনেছি যে তারা বলছেন যে অনেকে পুরনো কাপড় গায়ে জড়িয়ে তারা শীত নিবারণ করছেন এবং অনেকে কাঁথা গায়ে দিয়েও তারা সময় পার করছেন। তো এক কথা বলা যায় যে এখন যে মৌসুমের শুরুতেই কিন্তু শীত জেঁকে বসায়, তাদের সাহায্যের খুব প্রয়োজন হয়ে পড়েছে। শীত বস্ত্র এবং কম্বল সহ বিভিন্ন শীত কাপড় বিতরণ যদি করা হয় তাহলে তাদের এই কষ্টের দিনটা লাঘব হবে, এমনটি প্রত্যাশায় রয়েছে শ্রমজীবী মানুষ। এছাড়া যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা বলেছে যে গতবারের চেয়ে এবছর কিন্তু শীত বস্ত্রের দাম একটু বেশি হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। সে কারণে তাদেরও কিন্তু একটু তাদের ভিতরে একটু অস্বস্তি ভাব দেখেছি। কেননা যে গত বছর যে শীত বস্ত্রটি কিনেছেন তারা 500 টাকা, সেটি এবছর তা 1000 টাকায় ক্রয় করতে হচ্ছে। সামনে যত শীত বাড়বে ততই শীত কাপড়ের বেচা বিক্রি আরও জমে উঠবে এবং অর্থনৈতিকভাবে এই শীত ব্যবসায়ীরা আরও লাভবান হবে বলেন তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সবশেষ। সাফিন। পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জসিম পারভেজ। নাটোরের চলনবিলে কৃষকের লাভ খেয়ে নিল কচুরিপানা। বন্যার পানিতে স্রোত না থাকায় পুরো বিল জুড়ে জলাবদ্ধতার পাশাপাশি ছেয়ে গেছে কচুরিপানায়। মাসখানেক পর যে জমিতে বোরো ধান রোপণ করবেন কৃষক, সেখানে এখন হাঁটু পানি। এ নিয়ে দিশেহারা এই অঞ্চলের কৃষকরা। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের সিংড়ার চলনবিল। মাসখানেক পরেই এসব জমিতে শুরু হবে বোরো ধান রোপণের ধুম। তবে বিস্তীর্ণ মাঠ এখন কচুরিপানার দখলে। এতে ধান রোপণে বেগ পেতে হচ্ছে চাষিদের। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ চলনবিল অঞ্চলে বিলম্ব বন্যা হয়। সে বন্যায় এই পানিতে স্রোত না থাকার কারণে কৃষকদের জমিতেই এভাবে পড়ে রয়েছে কচুরিপানা। এতে করে কৃষকরা যেটি বলছে, এই কচুরিপানা পরিষ্কার করতে তাদের 6 থেকে 7,000 টাকা লাগছে প্রতি বিঘায়। এতে করে তারা বোরো ধান করে যে লাভ করতে পারতেন, সেই লাভের গুড় এখন পিঁপড়ায় খাওয়ার মতো অবস্থা চলনবিল অঞ্চলের কৃষকদের। 1 বিঘা জমি ধান হয় 25 থেকে 28 মণ। এখনই হচ্ছে 10 মণ ধানের টাকা ফুরে গেল, লাগানো তো হয়নি। এখন উপায় তো নাই, বন্যায় ভাসে চলে আসছে, নিজে থেকে একটু খরচ করতে হবে। এটা মানে এক্সেস একটা খরচ আমাদের জন্য। দ্বিতীয় মানে কারণে আমরা শস্যের আবাদ ভালো করতে পারি, মানে শস্যের আবাদ হবে না আমার এলাকা, এবং বিরাট আমাদের ক্ষতি। প্রতি বছর চলনবিলে প্রায় 37,000 হেক্টর জমিতে বোরো ধান এবং 4,000 হেক্টর জমিতে আবাদ হয় সরিষার। তবে কচুরিপানার কারণে অন্তত 2,000 হেক্টর জমিতে সরিষা চাষ করতে পারেনি কৃষকরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, কচুরিপানা সংরক্ষণ করে জৈব সার তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থায়ী সমাধানের আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। এই কচুরিপানাগুলো তুলে যদি তারা এক জায়গায় স্তূপ আকারে করে এগুলো পচাতে পারে তাহলে একটা জৈব সার হয় এবং জমির উর্বরতা শক্তিটা বাড়তে পারে। এছাড়া আগামী বছর যাতে সমস্যাটা না হয়, এই জন্য আমরা উপজেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য দপ্তরের সাথে কথা বলছি। প্রতি বছর শুধু বোরো মৌসুমে চলনবিল অঞ্চলে অন্তত 2.5 লাখ টন ধান উৎপাদন হয়। তবে গেল কয়েক বছর ধরে বিলম্ব বন্যায় জলাবদ্ধতা আর কচুরিপানা ভোগান্তি বাড়িয়েছে কৃষকদের। তাই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চান কৃষকরা। মাহবুব হোসেন, এখন, নাটোর। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।